এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী 2029 সাল পর্যন্ত সরকারের প্রণোদনা পেতে পারে বিভিন্ন শিল্প খাত, অথচ বিকল্প কিছু না করেই ভুল তথ্যের ভিত্তিতে চলতি অর্থ বছরেই বস্ত্র খাতের প্রণোদনা কমানো হলো, যা শিল্পের অস্তিত্বের জন্য হুমকি। একথা বলেছেন বিটিএমই এর সভাপতি। এক শ্রেণীর লোক প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বাজেটে বিদেশিদের হাতে তুলে দেওয়া ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন তিনি। আসলে এই কথাগুলো কতটুকু মিলছে এবং এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করতে চাই। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন র্যাপিডের চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যে প্রশ্নটি তুলতে চাই সেটি হচ্ছে, বলা হচ্ছে এক শ্রেণীর লোক প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে আমাদের টেক্সটাইল রপ্তানি যে বাজারটি সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে, এই অভিযোগ তুলেছেন বিটিএমের সভাপতি। তার এই মন্তব্য নিয়ে আসলে আপনার মতামত জানতে চাই, কতটুকু সত্য এই অভিযোগ, কি বলবেন এই বিষয়টি নিয়ে? ধন্যবাদ প্রথমে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আপনাদের রিপোর্ট শুনছিলাম এবং আপনার প্রশ্ন থেকে আমি বলতে চাই, আমি আগেই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে যেতে চাই না, আমি এই জিনিসটাকে একটু নির্মমভাবে বিশ্লেষণ করতে চাই। আমার মতে যে আমরা একটা দেখলাম যে তথ্যপত্রে ভুল থাকলে অনেক সময় যে ইনফর্ম পলিসি ডিসিশন নেওয়া যায় না, সেটা হয়তো খানিকটা বাংলাদেশের কনটেক্সটে এখন এটা আমাদের সামনে উঠে এসেছে। আপনি দেখুন, এর আগে যদি আমরা জানতাম যে আমাদের রপ্তানি খাত আসলে অত ভালো করছে না, তাহলে পলিসি মেকাররা এরকম একটি সিদ্ধান্ত নিতেন কিনা যে আমরা এখন সাবসিডি কাট করবো তাদেরকে আস্তে আস্তে, সেই প্রশ্নটা হয়তো আমাদের সামনে উঠে আসতো আর কি। আপনার রিপোর্টে যেমন বলেছেন আপনি যে 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে, এবং তারপরে ডাব্লিউটিওর সাম্প্রতিক সময়ে যে আমরা সিদ্ধান্ত দেখেছি সেখান থেকে অ্যাপারেন্টলি মনে হয় যে হয়তো আরো 3 বছর আমরা এই সাবসিডিটাকে কন্টিনিউ করতে পারবো রপ্তানির ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আবার আরেকটি প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, আমাদের ফিসকাল স্পেস। সরকারের হাতে কি সেরকম রাজস্ব আছে যে এরকম ভাবে এটাকে কন্টিনিউ করায়? এটা যেমন সত্যি কথা, এটার সঙ্গে আবার সেই প্রশ্ন উঠে আসে, যদি আমাদের তথ্য উপাত্ত যদি সঠিক হতো, আমরা যদি জানতাম যে না আসলে আমাদের রপ্তানি খাত যত ভালো করছে বলে দেখানো হচ্ছে বা ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সেটা আসলে তত ভালো না, তাহলে হয়তো সিদ্ধান্তটা ওরকম হতে পারতো। আর কাজে আমার কাছে মনে হয় যে এটা আমাদেরকে এখন রিয়েলাইজ করতে হবে যে আমাদের মতো অর্থনীতি যেটা অত্যন্ত দ্রুত আকারে বড় হচ্ছে, সেই অর্থনীতিতে যদি আমরা তথ্য উপাত্তের গভর্নেন্স ঠিক করতে না পারি, তথ্য উপাত্তকে সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারি, তাহলে হয়তো ইনফর্ম পলিসি নেওয়াটা কঠিন হতে পারে। আপনি একদমই ঠিক বলেছেন। যখন তথ্য ভুল করার যে বিষয়টি, যখন প্রসঙ্গটি উঠে এলো, এছাড়াও কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি যে সরকারি তথ্য বা সরকারি সংশ্লিষ্ট যারা সংস্থা রয়েছে তাদের যে তথ্য এবং বেসরকারি সংস্থার যে অন্যান্য তথ্য, তার মধ্যে আমরা বড় একটি ফারাক দেখি এবং বলা হচ্ছে সেই ভুলেরই মাসুল দিতে হচ্ছে টেক্সটাইল খাতকে। টেক্সটাইল খাতের আজকে যে অনুষ্ঠানটি হলো সেখানে বিটিএমইর যিনি সভাপতি তারা কিন্তু ভারতের উদাহরণ টানলেন। তারা বললেন এলডিসি গ্র্যাজুয়েশনের পর বস্ত্র খাতের বিকল্প উপায়ে ভারত তাদের সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠানগুলোকে তারা প্রণোদনা দিচ্ছে। সেই পথে কি আমরা যেতে পারি বা কি করা উচিত এখানে? হ্যাঁ, আপনি দেখুন, আমাদের যে সমস্যাটা হচ্ছে সেখানে দুটি সমস্যা আছে। একটি হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী তারা অনেকদিন ধরে কমপ্লেন করছেন, অভিযোগ করছেন যে তারা যথেষ্ট মাত্রায় গ্যাস সরবরাহ পাচ্ছেন না বা গ্যাস সরবরাহ যে প্রেশার সেটা কম, এটা তাদের কিন্তু প্রোডাকশনকে ক্ষতিগ্রস্ত করছে, এইটা আমরা শুনেছি। তারপরে দেখুন আরেকটি জিনিস আমরা দেখলাম যে যদিও আমাদের রপ্তানি ভাটা পড়েছে, কিন্তু আমরা দেখছি যে ইয়ার্ন বা সুতা সেটা কিন্তু আমদানি বেড়েছে, যেটা আসলে আমরা আগে লোকালি প্রোডাকশন করে আমাদের এক্সপোর্ট সেক্টরকে সরবরাহ করছি। তো সুতরাং হঠাৎ দুটো ঘটনা ঘটেছে, যার ফলে মনে হচ্ছে যে আমাদের সাপ্লাই সাইডে কিন্তু একটা প্রেশার তৈরি হয়েছে। আমরা যদি বেশি বেশি ভাবে পশ্চাৎপদ যে আমাদের শিল্প আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সেখান থেকে যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে কিন্তু রপ্তানি আয়ের একটি বেশি অংশ আমরা কিন্তু দেশের মধ্যে রাখতে পারবো। এটা কিন্তু একটা নীতি নির্ধারকদের জন্য কিন্তু একটা প্রায়োরিটি, একটা ইস্যু। এবং সেটার সঙ্গে এখন যোগ হচ্ছে, যদি আমাদের রপ্তানি এরকম ভাটা পড়ে, রপ্তানি যদি এরকম চাপের মুখে পড়ে, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশন রিলেটেড সাপোর্ট মেজার্স গুলো কি হতে পারে বা সেটাকে কতদিন পর্যন্ত রাখা যেতে পারে আর কি। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে যেহেতু রপ্তানি খানিকটা আমরা দেখলাম যে সেই তেজিভাব কিন্তু নাই যেভাবে বলা হচ্ছিল, এবং সেই সঙ্গে আমাদের যারা কম্পিটিটর আছে, প্রতিযোগিতামূলক দেশ আছে, আপনি ইন্ডিয়ার কথা বলেছেন, তারা যেমন আপনি জানেন যে ভিয়েতনাম, তারা এখন ইউরোপিয়ান ইউনিয়নের ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে, তারাও কিন্তু এখন তাদের ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যাপক মাত্রায় মনোনিবেশ করছে, সেখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। কাজে তারাও কিন্তু আমাদের শক্ত কিন্তু প্রতিযোগিতা
মধ্যে চলে আসে। যখন আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এই যে প্রতিষ্ঠানগুলো বা এই জায়গাটা নিয়ে যখন আমরা আলোচনা করি, তখনই আমরা আসলে কোন জায়গায় আছি? কারণ আমাদের প্রতিযোগী যতগুলো দেশের কথা ইতিমধ্যে আপনি উল্লেখ করলেন, এছাড়া যারা যারা রয়েছে তাদের কিন্তু সবারই এই খাতের দিকে তারা বেশি মনোযোগী হচ্ছে, বিনিয়োগ তারা নিয়ে আসছে। আমাদেরটার অবস্থানটা আসলে কোথায়? আমরা কি এগোতে পারছি? হ্যাঁ, আমরা কিন্তু আমি বলবো যে যথেষ্ট কিন্তু ভালো করছে। আপনি দেখুন ভিয়েতনামও কিন্তু তারা দুনিয়ার মধ্যে অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, কিন্তু তাদের কিন্তু এতখানি কিন্তু ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন নাই, যেটা আমরা বাংলাদেশে আমরা করতে পেরেছি আর কি। বিভিন্ন এই আমরা দেখেছি এর আগে অনেক সময় ধরে যে সাপোর্ট মেজার্সগুলো দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে কিন্তু এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি কিন্তু আমাদেরকে তৈরি হয়েছে। চায়না, আমি জানি যে আপনারা জানেন যে তার সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, কিন্তু চায়নার উপরে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি আসছে। তারা কিন্তু সব পশ্চিমা বিশ্বে তারা এখন দেখতে পাচ্ছে তাদের রপ্তানি সেখানে নানা ধরনের বাধা আসছে। কাজে সেখান থেকে কিন্তু চায়না সরে আসছে। কাজে আমরা কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে অবশ্যই কিন্তু মনোনিবেশ করতে হবে। সেই ক্ষেত্রে ভারতের দিকে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে ভারত অনেক এলাবোরেট পলিসি মেজার্স কিন্তু তারা নিয়েছে। তারা 2035-2040 সালের মধ্যে টেক্সটাইল ক্ষেত্রে বড় একটা রপ্তানিকারক দেশ হতে চায়, কিন্তু এটা কিন্তু তারা তাদের লক্ষ্যমাত্রা হিসাবে নিয়েছে। কাজে আমাদের কিন্তু সেখান থেকে পিছিয়ে পড়লে হবে। কাজে পলিসিগুলোকে আমাদের কিন্তু সতর্কতার সঙ্গে নিতে হবে। আমরা দেখুন, আমরা সারা জীবন সাবসিডি দিয়ে যেতে পারবো না। এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়া মানে একটা নির্ধারিত সময়ের পরে এই সাবসিডি দেওয়া যাবে না। কাজে ইন্ডাস্ট্রির সক্ষমতা তৈরি করতে হবে। কিন্তু আমি মনে করি যে পর্যন্ত আমাদের সুযোগ আছে সেই পর্যন্ত যতখানি সাপোর্ট এই ইন্ডাস্ট্রিকে দেওয়া যায় সেটার মাধ্যমে যেন আমরা সক্ষমতা ধরে রাখতে পারি, সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, দেখুন আমরা আগেই ষড়যন্ত্রের কথা না চিন্তা করে আমরা যদি চিন্তা করি যে দেশ এগিয়ে যাচ্ছে, এখানে অনেক ডেটার ইস্যু আছে, এগুলাকে যথেষ্ট মাত্রায় আমাদের যারা কাজ করছে এগুলো নিয়ে তাদের সেই ক্যাপাসিটি আছে কিনা। কোনো কোনো ক্ষেত্রে এই ডেটাগুলোকে যদি খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করা হয়, পাবলিকলি যদি অ্যাভেলেবল করা হয়, যেমন থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, যারা আমরা কাজ করছি, আমরা যদি এই ডেটাটাকে দেখতে পারি, আমরা সেখান থেকে কুইক অ্যানালিসিস করে আমরা সাহায্য করতে পারি, তাহলে অনেকটা ইতিবাচক দিকে এবং অনেক স্বচ্ছতার দিকে আসলে এগিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনার সময়টুকু আজ দেওয়ার জন্য। বেশ কিছু পরামর্শ আপনার কাছ থেকে আজ পেলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কথা বলছিলাম দেশে রপ্তানি খাতের বর্তমান যে পরিস্থিতি এবং বিটিএম এর সভাপতির আজ অনুষ্ঠানে দেয়া নানা মন্তব্যের বিশ্লেষণ করা আজ আমরা চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা ছিলেন সংবাদ বিস্তারে, আমরা ছিলাম ঘটনার ভেতরে ঢুকবার নানা চেষ্টায়। কাল আবারও আলাপ হবে একই সময়। থাকুন এক্ষেত্রের সাথে।